ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি। সাথে আছি চৈতি সরবার। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন 2010 কার্যক্রম 14 বছর পর স্থগিত করা হয়েছে। একই সাথে আগামীতে বিদ্যুৎ ও জ্বালানির সব মূল্য বৃদ্ধির কার্যক্রমও আপাতত স্থগিত করা হয়। এ অবস্থায় এ আইনের অধীন চলমান সব প্রকার নেগোসিয়েশন, প্রকল্প বাছাই বা প্রক্রিয়াকরণ এবং ক্রয় প্রক্রিয়াকরণ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। তবে এই আইনের অধীন ইতোমধ্যে সম্পাদিত চুক্তির আওতায় গৃহীত সব কার্যক্রম অব্যাহত থাকবে। এসব কিছু নিয়ে আমরা আজ কথা বলবো এবং তালিকাতে আলোচনার বিষয় ঠিক করেছি বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের বিশেষ আইন বাতিল হবে। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল আলম এবং আছেন এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। স্বাগত আপনাদের দুজনকেই আমাদের আজকের আলোচনায়। শুরুতেই একটু যেতে চাচ্ছি ডক্টর শামসুল আলম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যেটা আমরা বলছিলাম যে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের যে বিশেষ আইন সেটি স্থগিত করা হয়েছে, সেটি কি বাতিল হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি না? প্রথমত হচ্ছে যে সরকার আজকে রাষ্ট্রের যে রূপান্তর হয়েছে গণ অভ্যুত্থানের ফলাফল হিসেবে, সেই রাষ্ট্রের রূপান্তর প্রক্রিয়ায় এখন বিভিন্ন খাত ওয়াইজ বিভিন্ন পর্যায়ের নানা ধরনের রূপান্তরে সেই রূপান্তরের প্রতিফলন ঘটবে এবং সেই সব রূপান্তরের মধ্য দিয়ে রাষ্ট্রের রূপান্তরটা জনকল্যাণমুখী হয়ে পূর্ণতা পাবে। এই জায়গা থেকে আমাদের সব বিষয়গুলো দেখতে হবে। এখন আসেন যে সরকার তড়িৎ যেসব পদক্ষেপগুলো নিচ্ছে সেই চেতনারই ইঙ্গিত বা বলা যেতে পারে কার্যক্রম। সরকার প্রশাসনিক কাঠামোর আওতায় যেসব সিদ্ধান্ত নিতে পারে সেটা হচ্ছে এটা একটা আইন, সংসদে পাশ করা আইন, সেটা বাতিল করার জন্য সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত যথেষ্ট নয়। তবে এর কার্যক্রম স্থগিত রেখে যে সরকারের তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তা নিঃসন্দেহে সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা ইতিবাচক হিসেবে দেখছি এবং সেটার জন্য সরকারকে অভিনন্দন জানাচ্ছি। এখন বিষয় হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে যে কথাগুলো বলে এসছি, কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি এবং সেই সংস্কার প্রস্তাবের ভিত্তিভূমি হিসেবে জাতীয় জ্বালানি রূপান্তর নীতি প্রস্তাব করেছি এবং সেই ধারাবাহিকতায় আমরা মনে করি যে পরিবেশ সৃষ্টি হয়েছে রূপান্তরে বা সংস্কারে, সেগুলো নিয়ে এগিয়ে জনগণের জ্বালানি অধিকার সংরক্ষণ করা যাবে এবং জ্বালানি সুবিচার নিশ্চিত হবে। এখন আসেন আজকের আলোচনার প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ যে বিশেষ বিধান আইন 2010 এবং পর্যায়ক্রমে বৃদ্ধি করে যা 2026 পর্যন্ত বলবৎ করা হয়েছিল তা স্থগিত হয়ে গেছে। এই স্থগিত হয়ে যাওয়াটাই যথেষ্ট নয়। এই আইন দ্বারা যে এ খাতে সর্বনাশ হয়েছে, এই আইন দ্বারা যে এ খাতে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন যে গণবান্ধব হয়নি, ভোক্তা বান্ধব হয়নি, এই উন্নয়নের দ্বারা যে লুণ্ঠন হয়েছে এবং ভোক্তারা, সর্বশ্রেণীর ভোক্তারা লুণ্ঠনের শিকার হয়েছে, এই আইন স্থগিত করে সেই বার্তাটা বা সেই অবস্থাটা সরকার স্বীকার করে নিল এবং সরকারের স্বীকারের জায়গা ধরে এখন ভোক্তাদেরকে আগাতে হবে। ভোক্তারা যেভাবে আগাতে চায় বা আগাবে, কনজিউমার অ্যাসোসিয়েশন অলরেডি প্রস্তুত নিয়েছে। এই আইনি প্রক্রিয়ায় ভোক্তাদের তরফ থেকে কনজিউমার অ্যাসোসিয়েশন বাতিলের জন্য সুপ্রিম কোর্টে যাবে এবং এই আইন বাতিল করার মধ্য দিয়ে যে বিষয়গুলো স্পষ্ট হবে, যে কথাগুলো বলা হয়েছে জ্বালানি বিভাগের তরফ থেকে, যে এই আইনের আওতায় কৃত সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে এবং সেই অব্যাহত মানে কি, এই আইনের আওতায় লুণ্ঠন অব্যাহত থাকবে। সুতরাং সেই জায়গাগুলোতে সংস্কার আসতে হবে এবং যেভাবে এই আইনের আওতায় ব্যয় বৃদ্ধি ঘটেছে সেটার বিচার বিশ্লেষণ হতে হবে এবং এই আইন দ্বারা যদি এই আইন না করে যে কাজগুলো করা হতো সেগুলো যদি অন্যায় এবং অপরাধ হয়, সেগুলো যদি দুর্নীতিমূলক হয়, তাহলে এই আইন দ্বারা আইনি সুযোগ তৈরি করে এটাকে যে সুরক্ষা করা হয়েছে, সুতরাং সে আইনও অবৈধ হবে। এই আইন যারা করেছে তারাও দুর্নীতির দায়ে দায়ী হবে এবং তারাও বিচারের আওতায় আসবে এবং আনা হবে। আমরা পুরা প্রক্রিয়াটাকেই বিচারের আওতায় আনব এবং
এখানে লুণ্ঠন বা দুর্নীতি হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিচারের দাবি নিয়ে আমরা এসেছি। এই দাবিতে আমরা অনড় থাকব এবং এই লুণ্ঠন বা প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত তারা জ্বালানি অপরাধী হিসেবে আমাদের কাছে চিহ্নিত হয়ে আছে এবং তাদের ব্যক্তি বিশেষকে প্রতিষ্ঠান বিশেষকে এই জি। অভিযোগের আওতায় এনে বিচার চাওয়া হবে এবং সেই বিচারিক যেমন দুর্নীতি দমন কমিশন, যেমন ভোক্তা অধিদপ্তরের বিশেষ আইনের আওতায় ফৌজদারি মামলা করার সুযোগ আছে, জি। যেমন রেগুলেটরি কমিশনেরও সেরকম সুযোগ আছে। এইসব আইনি সুযোগের আওতায় এইসব প্রতিষ্ঠানকে এইসব ব্যবস্থা নিতে হবে এবং তাদের ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়েই জ্বালানি অপরাধীরা বিচারের কাঠগড়ায় অবশ্যই। দাঁড়াবে। জি, নিশ্চয়ই। আমি একটু যেতে চাচ্ছি জনাব হুমায়ুন রশিদ, আপনার কাছে জানতে চাই যে শেখ হাসিনা সরকারের আমলে আমরা দেখেছি যে কয়েক ধাপে কিন্তু বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এবং গতকাল আমরা দেখেছি বিদ্যুতের দাম ভোক্তা পর্যায়ে না বাড়িয়ে উৎপাদন কেন্দ্রগুলোর সাথে নো ইলেকট্রিসিটি নো পে এমন পলিসি নিয়ে ব্যয় সমন্বয়ের একটা পরামর্শ দিয়েছে সিপিডি। এটা আসলে কতটুকু কার্যকর হবে বা কার্যকর হলে কতটুকু লাভবান হবে, আপনার মতামতটা একটু জানতে চাই। ভুলে গেলে হবে না যে আমি নিজে একজন ভোক্তা, আপনি একজন ভোক্তা, ডক্টর শামসুল আলম সাহেব উনি একজন ভোক্তা। আমরা কিন্তু সবাই বিদ্যুৎ ব্যবহার করি। আমার বাসায় বিদ্যুতের দাম যদি বাড়ে আমারও অসুবিধা হবে, সবারই অসুবিধা হবে, আমরা এটা বুঝি। এটা দাম বাড়াবার আগে একটা পাবলিক হিয়ারিং হওয়া উচিত বলে আমার বিশ্বাস। সরি, আপনার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে হঠাৎ করে একটা আইনে পরিবর্তন এনে উনাদের ক্ষমতা খর্ব করা হলো, এটা উচিত হয় নাই বলে আমি বিশ্বাস করি। সাথে সাথে আমি এটাও বলবো যে বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যারা ফুয়েল সাপ্লাই করেন কিংবা যারা এলএনজি সরবরাহ করেন, পেট্রো বাংলা, ইনারা ইনাদের ইচ্ছা মতন ক্যালকুলেশন করেন, যেটা ডিসক্লোজার দেন না। এটা দিতে হবে যে ওখানে ওনাদের খরচ কত, ট্যাক্স কত এবং ভোক্তা পর্যায়ে ওনাদের খরচ কত আসছে, এই জিনিসটার বইয়ের প্রকাশ হইতেই হবে। এবং সিপিডি যে বক্তব্য, এটার সাথে আমি একমত যে আপনার নো পাওয়ার নো পে, এটা হচ্ছে যেগুলা আইপিপি কন্ট্রাক্ট এক্সপায়ার করে গেছে সেগুলা স্ট্যান্ড বাই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। বাট ওটা সরকারের সাথে বসে এটার আলোচনা সাপেক্ষে এটা পাওয়ারের কোন প্রাইস দাঁড়াবে, এটা এটা এটার এটা বিআরসিও এটা করতে পারে। এখানে ভোক্তা অধিকার মানে ভোক্তা সংরক্ষণ অধিকার দপ্তর, তাদেরও কিন্তু কন্ট্রিবিউশন সেখানে থাকতে পারে। এ ব্যাপারে কোনো আপত্তি নাই, তবে ভোক্তা পর্যায়ে যাতে এটার এফেক্ট না আসে। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বড় জায়গা সেটা হচ্ছে ইনএফিশিয়েন্ট অপারেশনস। আমরা কিন্তু আজকে কেউ স্বীকার করি না যে অনেক অনেক পর্যায়ে যারা বিশেষ করে পাবলিক সেক্টর পাওয়ার জেনারেশন ইউনিট যেগুলো আছে, তাদের ইনএফিশিয়েন্সি এক্সট্রিমলি হাই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে বিদ্যুৎ এবং গ্যাসের যে চুরি, চুরি কথাটাকে আমি এভাবে খুব নোংরা ভাষায় আমি মানে বলতে চাই, এটাকে কিন্তু ঠেকাতেই হবে যেভাবেই হোক, সেটা হচ্ছে ল এনফোর্সমেন্টের মাধ্যমেই হোক কিংবা আইনের একটা আইন দিয়ে এটার পরিবর্তন আনতে হবে, যাতে যে এই যে বিদ্যুৎ চুরি হচ্ছে, এই বিদ্যুতের যে সিস্টেম লস আছে, টেকনিক্যাল লস আছে, এগুলাকে মেজার করতে হবে, এগুলা দেখতে হবে। শুধু টেকনিক্যাল লস নাই, টেকনিক্যাল লসের পাশাপাশি এমনি নন টেকনিক্যাল লসও আছে। এটা কত আছে, 10%, 12%, হুইচ ইজ ভেরি হাই। অফিসিয়ালি যেটা দেখানো হয় পিডিবি কিংবা অন্যান্য ডিপার্টমেন্ট, এই জায়গাটা কিন্তু মেজার্ড হতে হবে। এই জায়গাটা ইন্ডিপেন্ডেন্ট অডিটর দিয়ে অডিট করাতে হবে প্রয়োজন হলে। গ্যাসেরও কিন্তু লাইন লিকেজ অনেক বেশি। কারা করতেন এটা? এটা কেউ না কেউ করতেন, কেউ না কেউ এটা যোগান দিতেন, কেউ না কেউ এটার ভাগিদার হতেন এবং এটার অংশীদারিত্ব তাদের ছিল। কারা এরা? এদেরকে খুঁজে বের করতে হবে। এই জিনিসটা যদি না বন্ধ হয়, তাহলে আপনার অংশ এবং আমার অংশ এটা চুরি হয়ে যাচ্ছে, আরেকজনের পকেটের টাকা ঢুকছে। এটা বন্ধ যদি না হয়, ভবিষ্যতে কিন্তু আমাদের এই গ্যাসের দামও বাড়তে থাকবে, বিদ্যুতের দামও বাড়তে থাকবে। এখন আমাদের এর জন্য দরকার রিফরমেশনস দরকার, শুধু একটা জায়গায় না। প্রাইমারি এনার্জি সেক্টরে আমাদের রিফরমেশনস দরকার, সরবরাহ ক্ষেত্রে আমাদের রিফরমেশনস দরকার, আমাদের বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ পাওয়ার প্লান্ট
মানে ব্যাপারে আমাদের এই পলিসিগত রিফরমেশন দরকার। ওভারঅল এনার্জি এবং পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানের একটা রিফরমেশন কিংবা একটা রিভিজিটের দরকার আছে বলে আমার ধারণা। সবচেয়ে বড় যে জায়গা, সেই জায়গাটা হচ্ছে যে এটা আমাদের সবাইকে একসাথে একই প্ল্যাটফর্মে কাজ করতে হবে। সেটা জনগণকে নিয়ে, ভোক্তাদেরকে নিয়ে, যারা শিল্প উদ্যোক্তা তাদেরকে নিয়ে, যারা ভবিষ্যতে শিল্পে উদ্যোগ উদ্যোক্তা হবেন তাদেরকে নিয়েও আসতে হবে আজকে। যারা নিশ্চয়ই। আজকে স্টুডেন্ট, কালকে কালকে তারা উদ্যোক্তা হবে। তারা যাতে একটা সুন্দর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ পায়, সেটা যাতে তাদের লক্ষণীয়, তাদের একটা ইয়া থাকতে হবে। অবশ্যই। জি। ফলে আমাদেরকে ওভারঅল অতীতের অভিজ্ঞতা নিয়ে বর্তমানে যে আমরা অবস্থায় আছি, এখান থেকে কিভাবে গেলে আমরা আন্তর্জাতিক মানের সম্পন্ন বিদ্যুৎ সরবরাহ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং কোয়ালিটি বিদ্যুৎ আমরা যাতে আনতে পারি। রিনিউয়েবল এনার্জিও আনতে হবে সাথে করে, বাট আমরা কনভেনশনাল এনার্জি থেকে সেক্ষেত্রে স্টার্ট এখনই করতে সেক্ষেত্রে পারবো না। করণীয়টা কি হতে পারে সেই বিষয়টাও আপনাদের কাছ থেকে শুনবো। আমাদের সময় এসেছে বিরতিতে যাবার, বিরতি থেকে আসছি, আপনাদের সাথে থাকবেন। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে। আজ আমরা আলোচনা করছি বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের বিশেষ আইন বাতিল হবে। আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। বিরতি পরে আপনাদের দুজনকেই স্বাগত আরো একবার। জ্বালানি নীতিতে কোনো পরিবর্তন আনা প্রয়োজন কিনা, এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছেই রাখতে চাই। শুরুতেই ডক্টর শামসুল আলম, আপনার কাছে জানতে চাই, জ্বালানি নীতির কোনো পরিবর্তন প্রয়োজন মনে করছেন কিনা? প্রথমত যে দেশে জ্বালানি নীতি নেই, সরকার কোনো নীতি অনুসরণ করে জ্বালানি খাত উন্নয়ন করেনি। সরকার আরবিটারি করেছেন, যখন যেরকম মনে হয়েছে তখন সেরকম করেছে। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইনের আওতায় এ খাতে বিনিয়োগ প্রতিযোগিতাবিহীন করেছে। যাকে খুশি তাকে বিনিয়োগকারী এনেছে, তাকে যত খুশি তত লাভের সুযোগ দিয়েছে, মুনাফার সুযোগ দিয়েছে, কোনো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করেনি। এবং এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য এই আইনের ছত্রছায়ায় আরবিটারি পরিবেশ তৈরি করে উন্নয়ন ঘটাইছে, এবং যাতে আমরা লুণ্ঠনের শিকার হয়েছে। সুতরাং তার মৌলিক কৌশলের মধ্যেই যেটা রয়ে গেছে, এই আইন বাতিল করে এই বাধা অপসারণ করা। আইন যে অবস্থায় আছে তার কার্যকারিতা পরবর্তীতে ব্যবহার করা হবে না, এটাই যথেষ্ট নয়। এইবার আসেন যে উদ্দেশ্যটা কি ছিল, যে যত বেশি বেসরকারি বিনিয়োগ আহ্বান করার জন্য এ খাতকে প্রতিযোগিতাবিহীন করা হয়েছে, এরকম একটা অজুহাত সুতো তৈরি করে করা হয়েছিল। বেসরকারি বিনিয়োগকে আসলেই কোনো প্রকার রেগুলেট করা হয়নি, তাদেরকে কোনো রকম রেগুলেটরি পদ্ধতির আওতায় আনা হয়নি। তারা মুক্ত বিচারণ করেছে, এবং তাতে করে দেখা যাচ্ছে যে একটা বড় ধরনের রেজিমেন্টেশন, দেশে জরুরি অবস্থা হলে যেরকম মৌলিক অধিকার স্থগিত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এক্ষেত্রে বিশেষ বিধান তৈরি করে প্রতিযোগিতাবিহীন বিনিয়োগ তৈরি করে জরুরি অবস্থা বানানো হয়েছিল। সেখানে কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না যে ভোক্তারা যে আদালতে যাবে, যে তার প্রতিকার চাবে, সেসব জায়গায় এগুলো সীমিত করা হয়েছে। পরবর্তীতে হুমায়ুন সাহেব যেটা বললেন, বিআরসি আইন পরিবর্তন করে অনুশুনানি তুলে সেই রেজিমেন্টেশনটা, বলা যেতে পারে সেই জরুরি অবস্থার তীব্রতা, অর্থাৎ অধিকার খর্ব করা, অধিকার বঞ্চিত করাকে আরো মাত্রা বাড়িয়েছেন। সুতরাং এই দুই জায়গা থেকে জ্বালানি খাত মৃত্যুর মতো যন্ত্রণার মধ্যে আছে। সুতরাং সেখান থেকে তাকে উদ্ধার করতে হবে এবং জ্বালানি বিচার পাওয়ার পরিস্থিতি নিশ্চিত করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। এবং সেটার জন্য সরকারের এখন যে আইনি সীমাবদ্ধতা আছে, সরকারের শাসন বিভাগের পক্ষে এটা সুরাহা করা সম্ভব নয়। তবে সরকার যে ইঙ্গিত দিয়ে রেখেছে এই আইন সম্পর্কে, এর আওতায় ভোক্তাদেরকে এই প্রতিকার উদ্ধারের বিষয়ে যেটা বলছিলেন, জি উদ্ধারের বিষয় বলছিলেন, তাহলে একটু জনাব হুমায়ুন রশিদ আপনার কাছে জানতে চাই, যেমনটি ডক্টর শামসুল আলম বলছিলেন যে কোনো নীতি আসলে ছিল না, সেক্ষেত্রে এখন কি আসলে জ্বালানি নীতি তৈরি করা প্রয়োজন নতুন করে? আমি একটু কারেকশনে যাই। জ্বালানি নীতি আছে একটা, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড পাওয়ার এবং এনার্জি সাপ্লাই, এনার্জি সেক্টর মাস্টার প্ল্যান, এটা রিভিজিট করা দরকার। রিভিজিট বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে যেটা পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান যেটা আছে, সেটাতে এনার্জি ইন্টিগ্রেটেড করে করা হয়েছে, যে আমরা 2030 সালের ভিতর 10% আমাদের পাওয়ার জেনারেশনের রিনিউয়েবল থেকে আনবো,
এবং এনার্জি একটা কিন্তু সবচেয়ে বড় সিকিউরিটি একটা অঙ্গ, একটা রাষ্ট্রে সবচেয়ে বড় জায়গা হচ্ছে এনার্জি সিকিউরিটি। এই এনার্জি সিকিউরিটিকে এনশিওর করতে হলে মানুষ সবসময় ডিপেন্ডেন্ট হয় যে ডোমেস্টিক এনার্জি কি পেতে পারি আমরা। আমরা আভ্যন্তরীণ যদি এনার্জি আনতে চাই তাহলে এটা কিন্তু লং টার্ম প্ল্যানে আমাদের যেতে হবে। আমাদের আরো বেশি আভ্যন্তরীণ যে আমরা গ্যাস সরবরাহটাকে যদি বাড়াতে পারি, আমরা যদি আরো বেশি ড্রিল করতে পারি, আমরা যদি এক্সপ্লোর করতে পারি, আমরা যদি গ্যাস ফিল্ড ডেভেলপ করতে পারি, এই জায়গাগুলোকে কিন্তু একটা মাস্টার প্ল্যানে এবং টার্গেট ডেট বেসিসে কাজ করতে হবে, যেটা করা হয় নাই, যেটা অ্যাভয়েড করা হয়েছে কোনো না কোনোভাবে। স্বার্থান্বেষী মহল এখানে অনেক বেশি ইন্টারেস্টেড ছিল যে এলএনজি সরবরাহ করলে হয়তো অনেক বেশি টাকা পাওয়া যায়। এটার ব্যাপারে আমার মনে হয় প্রফেসর শামসুল আলম সাহেব আমার সাথে একমত হবেন যে এখানে হয়তো কমিশন বাণিজ্য অনেক বেশি। এখন এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করা জরুরি। আমাদের হাতে আর সময় নেই। জনাব হুমায়ুন রশীদ, আমাদেরকে শেষ করতে হচ্ছে আজকের আলোচনা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থেকে সময় দেওয়ার জন্য।